হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার সেশন অফ রিজনিং। দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন কিছু কিছু প্যাটার্ন ইনক্লুডেড হচ্ছে, স্পেশালি ইন দ্য সেন্ট্রাল লেভেল এক্সামস, মানে স্টাফ সিলেকশন কমিশন এক্সামস। এবার এই নিয়ে তোমাদের মনের মধ্যে অনেক কিছু একটা চলছে যে কি করে করব, কিভাবে করব, এর আগে তো কখনো হয়নি স্যার, আমরা এটা পারছি না, এটা আমরা কখনো দেখিনি, এরকম বিভিন্ন প্রশ্ন চলছে। একটা জিনিস বলবো প্রথমে, যেটা আমরা প্রত্যেকজন টিচার একইভাবেই বলছি, যে তোমরা এই মুহূর্তে যেরকম প্যানিকড সিচুয়েশনে আছো, সেই একই রকমভাবে আমরাও আছি। একটা জিনিস মনে রাখবে, যে তোমাদের না পারার মধ্যে আমাদেরও কিন্তু একটা দুঃখ আছে, যে আমরা তোমাদের দেখাইনি। এবার কেন দেখাইনি, তার পেছনে একটা কারণ হচ্ছে যে বিগত বছরে এগুলো আসেনি, তাই তোমাদের দেখানো হয়নি। এবার যেহেতু নতুন টাইপ, নতুন প্যাটার্ন আসছে, তখন আমরাও চেষ্টা করি যাতে তোমাদের সেই রকমভাবে আপডেটেড করে করে দিতে পারি, যাতে আগামী দিনে যখন তোমাদের এইরকম আর কোনো যদি কোয়েশ্চেন আসে এই টাইপ, যাতে তোমরা ইজিলি করতে পারো। তাই সেই ক্ষেত্রে আজকের যে বিষয় সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, উইচ ইজ ইনপুট অ্যান্ড আউটপুট। হ্যাঁ, এই ইনপুট আউটপুট থেকে এখন প্রশ্ন আসছে রিজনিংয়ে, স্পেশালি স্টাফ সিলেকশনে আসছে। একটা টাইমে ইনপুট আউটপুট আসতো, বাট সেটা নর্মালি ব্যাংকিং লেভেলে আসতো, এবং দ্যাট টু ইন দ্য মেইনস লেভেল। বাট এখন স্টাফ সিলেকশনেও কিন্তু ইনপুট এবং আউটপুট থেকে প্রশ্ন আসছে। তাই আজকের সেশনে পুরো শেষ অবধি দেখার চেষ্টা করো। আজকে বিভিন্ন টাইপস যেরকম হয় ইনপুট আউটপুটের, সেই টাইপসগুলো নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব, একদম বেসিক লেভেল থেকে হয়তো অ্যাডভান্স লেভেল অবধি ম্যাক্সিমাম যতটা পারবো সেটা তোমাদের দেখিয়ে ডিসকাস করে দেওয়ার চেষ্টা করবো। এবং তার সঙ্গে অবশ্যই তোমাদের জন্য আরও কয়েকটা কোয়েশ্চেন থাকবে, যাতে তোমরা সেগুলো আমাকে পরবর্তীকালে তোমাদের কমেন্টসে জানিও যে হ্যাঁ, তার উত্তর কী হবে। বা যদি মনে করো, অবশ্যই আমাকে আমার টেলিগ্রাম চ্যানেল, যেটা শুভ্র কুন্ডু স্যার পিডব্লিউ, অর্থাৎ SUBHRO শুভ্র কুন্ডু স্যার, এই যে শুভ্র কুন্ডু স্যার পিডব্লিউ দিয়ে সার্চ করবে। টেলিগ্রামে আমার গ্রুপ আছে, যেটা আমাদের অফিসিয়াল পিডব্লিউ গ্রুপ। সেই গ্রুপেও তোমরা তোমাদের কমেন্টস বা তোমাদের পোস্ট করতেই পারো, ডাউটস থাকলে সেগুলো লিখতে পারো। ক্লিয়ার? আর অবশ্যই আমাকে দেখতে পারো। আমার রেগুলার ক্লাসেস হয়তো থাকে না, বা WBPSC ওয়ালা, যেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম মানে ইউটিউব চ্যানেল, সেই WBPSC ওয়ালা কিন্তু আমার ক্লাসেস থাকে প্রত্যেক সপ্তাহে সোম, বৃহস্পতি, শনি সকাল 11টা থেকে 12টা। ক্লিয়ার? আর এছাড়া WB এক্সামস ওয়ালা, যেটা আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও কিন্তু আমার এর আগের অনেক ওয়ান শট ভিডিওস দেওয়া আছে, শর্টস দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু তোমরা আপডেটেড থাকতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের সেশন অন ইনপুট অ্যান্ড আউটপুট। দেখো, হোয়াট ইজ ইনপুট অ্যান্ড আউটপুট? তাহলে ইনপুট মানে কোনো কিছু দেওয়া, আউটপুট মানে যেটা বেরোচ্ছে। অর্থাৎ যেটা আমরা ছোট বয়সে যখন আমরা বেসিক অফ কম্পিউটার শিখেছিলাম, সেখানে আমরা এই দুটো টার্ম নিশ্চয়ই শুনেছিলাম। অর্থাৎ কম্পিউটারে আমরা কিছু একটা ইনপুট দিচ্ছি, সেটা প্রসেসিং মানে বাইনারিতে সেটা ট্রান্সফার হয়ে আমাদের কাছে আবার একটা আউটপুট আসছে। ওই ভেতরের যে প্রসেসিংটা, সেইটাই হচ্ছে আমাদের পরীক্ষায় প্রয়োজন। অর্থাৎ আমাদের যখন পরীক্ষায় আমরা যাব, আমাদের একটা এক্সাম্পল দেওয়া থাকবে, যে এইটা হচ্ছে একটা এক্সাম্পল। ওই এক্সাম্পলের উপরে বেস করে আমাকে বের করতে হবে উত্তর। ক্লিয়ার? তাহলে চলো এই ইনপুট আউটপুটের বিষয় যেটা আমরা দেখব, সেই নিয়ে আমরা কিছু কিছু কোয়েশ্চেন্স করবো। এবং এই ইনপুট আউটপুটের ক্ষেত্রে কিছু নাম্বার বেসড থাকতে পারে, কখনো ওয়ার্ড বেসড থাকতে পারে, আবার কখনো মিক্সড বেসডও থাকতে পারে। যদিও আমরা যদি দেখি স্টাফ সিলেকশনে কেবলমাত্র একটাই দিয়েছে, আইদার নাম্বার বা ওয়ার্ড বেসড। কিন্তু ওই যে বললাম, এখন যখন দিয়েছে, তখন ভবিষ্যতে মিক্সড বেসড সেটাও দিতে পারে। তাই আজকের সেশনে শেষ অবধি দেখলে তোমরা তিনটেরই কি করে করবে, বা কিভাবে করবে, বা কি করে হচ্ছে, সেটা তোমরা একটা আইডিয়া করতে পারবে। তবে হ্যাঁ, অবশ্যই শুধুমাত্র আজকের ক্লাস দেখলেই হবে না, আগামী দিনে তোমরাও প্র্যাকটিস করো। আটকাল ওই যে বললাম, তাহলে আমাকে অবশ্যই জানিও, লাইভ ক্লাসে হোক বা আমার টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপে হোক, তোমরা পাঠিও। তাহলে দেখো, আমরা যদি বলি যে ইনপুট আউটপুট কি, the input output is a problems involving an initial set of data, the input that is processed through a series of hidden rules or transformations resulting in a new arrangement, যেটাকে বলা হয় আউটপুট। The task is to identify the underlying pattern of recognition or operation and then apply it to give input to find a specific output or determine a previous step. মানে আলটিমেটলি একটু আগে যেটা বললাম, যে আমাদের একটা এক্সাম্পল দেওয়া থাকবে, সেই এক্সাম্পলটা যেটা দেওয়া থাকবে সেটার উপর নির্ভর করে আমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে। সেই প্রশ্নের আউটপুট কি হতে পারে, বা কি প্রসেসে হচ্ছে, সেই প্রসেস এবং আউটপুট সেখানটা হচ্ছে আমাদের জিজ্ঞাসা, এবং যেখানটার উপর থেকে আমাদের প্রশ্নই থাকবে, যেখান থেকে আমাকে উত্তর বের করতে হবে।
ক্লিয়ার? তাহলে চলো আগে একটা অন্তত প্রশ্ন দেখি, কারণ এটা যতক্ষণ না যারা দেখোনি তারা হয়তো জানবে না, যারা দেখেছো তারা অবশ্যই জানো। তাহলে দেখো আমরা যদি বলি, একটু আগে যেরকম বলছিলাম যে ওয়ার্ড বেসড ইনপুট আউটপুট মানে যেখানে শিফটিং, রিঅ্যারেঞ্জমেন্ট বা কোডিং থাকতে পারে। নাম্বার বেসড ইনপুট আউটপুট মানে ম্যাথামেটিক্যাল অপারেশন, শিফটিং ডিজিটস। মিক্সড ইনপুট আউটপুট মানে কম্বিনেশন অফ ওয়ার্ডস নাম্বারস। আর মেশিন ইনপুট আউটপুট মানে স্টেপ বাই স্টেপ প্রসেসিং। আমাদের এই ইনপুট আউটপুটের স্টেপ বাই স্টেপ যে প্রসেসিং, সেইটা আমাদের হচ্ছে প্রশ্ন এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। যেমন ধরো এই একটা প্রশ্ন, কি দেখতে পাচ্ছি এখানে, দেখতে পাচ্ছি ইনপুটে দেওয়া আছে বা পুরোটার মধ্যে কি দেওয়া আছে, কিছু নাম্বার দেওয়া আছে, নাম্বারস। প্রথমে যে সেট অফ নাম্বারস দেওয়া আছে, সেই একই সেট অফ নাম্বারস ঘুরিয়ে ফিরিয়ে আমাদের লাস্ট স্টেপ দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে না, এই যে রিঅ্যারেঞ্জমেন্ট কিভাবে এটা লাস্ট স্টেপ হচ্ছে আগে সেটা দেখতে হবে। তারপর ভাবতে হবে যে প্রতিটা স্টেপে কি রকমভাবে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে। অর্থাৎ যখন আমরা ইনপুট আউটপুট করব, তখন মনে রাখবে এই ইনপুট যেটা, সেটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এবং দেখো আমরা যদি ঠিক নিচে দেখি, নিচে তাহলে কি দেখতে পাচ্ছি, বলেছে এইটার থার্ড স্টেপ কি হবে, তার মানে এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর এই যে লাস্ট স্টেপ, এখানে 4 নম্বর কেন 40 নম্বর হতে পারে, যেটা লাস্ট স্টেপ, সেই লাস্ট স্টেপ হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের আগে দেখতে হবে এই প্রশ্নের উত্তরটা কি করে আসছে। যদি আমরা বুঝে নিতে পারি যে এই প্রশ্নের উত্তরটা এইভাবে আসছে, সেই একই রকমভাবে বেস করে আমাকে এই প্রশ্নের উত্তর বের করতে হবে। তাহলে এবার যদি আমরা উত্তরটা একটু দেখার চেষ্টা করি, তাহলে কি করে হয়েছে না, সিম্পল দেখো আমাদের ইনপুটে ছিল 15, 28, 36, 42, 57। আর আনসারে কি হয়েছে 57, 42, 36, 28 আর 15। তাহলে সংখ্যাগুলো যদি একটু আইডেন্টিফাই করো, তাহলে কিভাবে রিঅ্যারেঞ্জড হয়েছে না, অবভিয়াসলি ইন ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ বড় থেকে ছোট ক্রমাঙ্কে এটাকে সাজানো হয়েছে। তাহলে এটা যদি ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে থাকে, তাহলে আমরা যদি এইটা যদি আমাদের ইনপুট হয়ে থাকে, তাহলে এর যে লাস্ট স্টেপ, হ্যাঁ এবার কেন বললাম লাস্ট, কারণ আমরাও জানি না সেটা কত নম্বর হবে। তাই এর যে লাস্ট স্টেপ, এটাও তাহলে ডিসেন্ডিং অর্ডার ফরম্যাটে। তাহলে প্রথমে কত আসবে না, প্রথমে আসবে 78, তারপরে আসবে 45, তারপরে আসবে 34, তারপরে আসবে 23 এবং অবশেষে আসবে 12। তার মানে এইটার উত্তর যেটা যে প্যাটার্নে হয়েছে, এটারও উত্তর সেই একই রকম প্যাটার্নে আমরা করলাম। তার মানে আবারও বলছি, এই হচ্ছে আমার প্রশ্ন আর এই হচ্ছে আমার উত্তর। একই রকম ভাবে এই হচ্ছিল আমার প্রশ্ন আর এই হচ্ছে আমার উত্তর। এইবার আমরা আসবো একটা একটা করে স্টেপে। ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখব, অর্থাৎ আমাদের প্রথমে ইনপুট, তারপর আনসার, তারপর আমরা ঘুরে গিয়ে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 যেরকম ভাবে আসবে সেরকম। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যখন তোমরা করবে যে আমাদের এক্সাম্পলে যদি 4টে থাকে, আমাদের যেটা প্রশ্ন দিয়েছে তারও যে 4টেই থাকতে হবে তার কোনো মানে নেই। আমাকে এই প্যাটার্নটা মেনটেন করতে হবে, তাতে এখানে 4টে, এখানে 3টেও হতে পারে, এখানে 4টে, এখানে 8টাও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। শুধু মনে রাখবে যে আনসারটা সেম প্যাটার্নে থাকতে হবে, আর যে স্টেপসের অ্যারেঞ্জমেন্টগুলো, সেই অ্যারেঞ্জমেন্টগুলো আমাকে সেম প্যাটার্নে রাখতে হবে, তাতে স্টেপস কম বেশি হলেও কোনো সমস্যা নেই। তাহলে এবার যদি আমরা দেখি, তাহলে এই যেটা ছিল, তাহলে এর স্টেপ 1, স্টেপ 1 কি হতে পারে না, দেখো আমরা এবার কি করে বুঝবো, তাহলে এবার আমাকে আবার রিলেট করতে হবে এইখানে যে এটা কিভাবে করা হয়েছে। তাহলে এবার দেখো আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, স্টেপ 1-এ দেখো প্রথমে এসছে 57। দেখো এতগুলো সংখ্যার মধ্যে এই 57 ছাড়া দেখো বাদবাকি যা যা সংখ্যাগুলো ছিল, যেরকম ছিল সেরকম বসে গেছে, কেবলমাত্র 57টা প্রথমে এসেছে। তাহলে তোমার মনে এটা প্রশ্ন হতেই পারে যে স্যার হঠাৎ করে 57টাকেই কেন আনা হলো প্রথমে। কারণটা আছে এই উত্তরে, যে প্রথমে যেহেতু ছিল 57, তাই এখানেও ফার্স্টে এসছে 57। একই রকম ভাবে পরেরটার ক্ষেত্রে দেখো 57র পরে 42, কেন না এখানেও 57র পরে 42, এবং এই 42 ছাড়া দেখো 15,
28 এবং 36 যেমন ছিল সেরকম বসে গেছে, অর্থাৎ আনচেঞ্জড। থার্ড স্টেপে দেখো 57, 42 এবং 36। কেন 36? না আনসারেও 42-এর পরে ছিল 36। তাহলে এই 36 ছাড়া 15 আর 28 যেমন ছিল সেরকম। আর লাস্ট লাইনে কি হয়েছে, কেবলমাত্র 28-এর পর আবার 36-এর পর এসছে 28, আর তারপর যা ছিল তাই বসে গেছে। তার মানে আমরা কি বলতে পারি, না প্রতিটা স্টেপে আমাদের একটা করে অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ চেঞ্জ হচ্ছে। কার ওপর ভিত্তি করে? না এই লাস্ট লাইনের ওপর ভিত্তি করে। যেমন লাস্ট লাইনে হয়েছে ঠিক একই রকমভাবে আমাদের অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। তাহলে এবার এটা যদি আমার এক্সাম্পল হয়ে থাকে, যেটা প্রশ্নে দেওয়া থাকবে, তাহলে এবার এই এক্সাম্পলের উপরে বেস করে আমাকে বের করতে হবে এই প্রশ্নের আউটপুটটা কিভাবে এলো। তাহলে প্রথম স্টেপে কি ছিল, যেটা সব থেকে বড় সেটা, তাহলে আমাদের এর মধ্যে সব থেকে প্রথমে কি আসবে 78। তাহলে প্রথমে এই 78 ছাড়া, কোথায় ছিল 78? না এই ছিল 78। তাহলে এই 78 ছাড়া বাদবাকি যা ছিল সেরকম ভাবে বসে যাবে, অর্থাৎ 23, 45, 12 এবং 34। তাহলে এটা গেল আমার স্টেপ 1। আবারও স্টেপ 1 এর প্রথমে এসছে 78, কারণ আনসারের ফার্স্টে ছিল 78। তাহলে এরপরে আমরা যদি দেখি স্টেপ 2, তাহলে স্টেপ 2তে কি আসবে, না 78-এর পরে আসবে 45। 45 কেন? কারণ এখানেও দেখো স্টেপ 2-এ ঠিক ফার্স্ট হাইয়েস্ট নাম্বারের পরে এসছে সেকেন্ড হাইয়েস্ট অর্থাৎ 42। তাই এখানেও আমরা সেকেন্ড হাইয়েস্ট 45। তাহলে এই গেল 45 ছাড়া বাদবাকি যে কটি সংখ্যা ছিল সে কটি যেমন ছিল সেরকমভাবে বসিয়ে দেব। এর পরেরটা যদি আমরা আছি স্টেপ 3, এর পরেরটা কোথায় আসবো, স্টেপ 3। তাহলে এবার দেখো এই স্টেপ 3তে কি আসবে, না যেহেতু 45-এর পরে 34, তাহলে এখানে 78 আর 45 অলরেডি অ্যারেঞ্জড হয়েই ছিল, তাহলে এর পরে কত আসবে 34। তাহলে এই যে 34 কোথায় আছে এইটা, তাহলে এই 34 ছাড়া বাদবাকি যা ছিল তাই বসিয়ে দেব, অর্থাৎ 23 এবং 12। তাহলে এবার একটা জিনিস দেখো, তাহলে এর পরেরটা কি আসবে, কিন্তু দেখো এর পরে তো আর কিছু আসবে না। কেন আসবে না? কারণ আমরা যদি বলি এই স্টেপ আর এইটা, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? হুবহু এক। তার মানে আমরা যেভাবে অ্যারেঞ্জ করছিলাম তাতে এইটার পরে আর কোনো চেঞ্জেস হবে না। তার মানে আমাদের লাস্ট স্টেপ এটাই হবে স্টেপ 3, অর্থাৎ 2 নম্বরের পরে যে অ্যারেঞ্জমেন্টটা হলো সেটাই আমাদের লাস্ট স্টেপের সঙ্গে হুবহু সেম, আর কোনো চেঞ্জের করার জায়গা নেই। তাই আমরা বলতেই পারি যে এটাই হচ্ছে আমাদের স্টেপ 3, অর্থাৎ আমাদের যেটা এক্সাম্পল দিয়েছিল তার উপর ভিত্তি করে আমরা বলতেই পারি যে স্টেপ 3 হচ্ছে আমাদের লাস্ট, বা এটাই হচ্ছে আমাদের আউটপুট। অর্থাৎ এটা যেমন ছিল ইনপুট, এটা হলো আমাদের ফাইনাল আউটপুট। আর এই আউটপুটের জন্য এই মধ্যিখানের গুলো হচ্ছে যে কিভাবে হয়েছে। তাহলে এবার এটার উপর বেস করে যে প্রশ্নটা আছে কি বলেছে, বলছে হোয়াট উইল বি স্টেপ 3 ইফ দ্য ইনপুট ইজ দিস। হ্যাঁ বলে রাখছি যে এই রকম টাইপের অপশন আমাদের দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমি অপশনটা লিখিনি জাস্ট কারণ এটা তোমাদের বোঝানোর জন্য প্রথম প্রশ্ন ছিল, তাই এক্ষেত্রে বলেই রাখছি যে এরকম অপশানে থাকবে, তোমাকে শুধু অপশান থেকে সিলেক্ট করতে হবে যে স্টেপ 3 আউট অফ দ্য গিভেন 4 অপশনস কোনটা হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আবারও দেখো আমরা জাস্ট ফার্স্ট কোয়েশ্চেনে এলাম। তাহলে প্রথম প্রশ্নটায় কি দেখতে পাচ্ছি, না যখন আমাদের এই রকম টাইপের কোনো কোয়েশ্চেন দেবে তখন যে এক্সাম্পলটা দিয়েছে সেই এক্সাম্পলটাকে আগে আমাদের ভাবতে হবে যে সেটা কিভাবে হয়েছে। সেই এক্সাম্পলের উপরে বেস করে আমাকে উত্তরটাকে ডিটারমাইন করতে হবে এবং তারপরে স্টেপসগুলো ঠিক একই রকমভাবে আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। চলো ফার্স্ট কোয়েশ্চেন ছিল, কোনো আশা করছি খানিকটা ধরতে পেরেছো। ক্লিয়ার হবে না আমি জানি, কারণ ফার্স্ট কোয়েশ্চেনই, কারণ এটা একেবারে নতুন, হয়তো অনেকে প্রথমবার দেখছো, তাই যারা যারা প্রথমবার দেখছো তারাও কমেন্টসে জানিও যে হ্যাঁ বুঝতে পারলে কি না, বা ফার্স্ট টাইম দেখছি স্যার এরকম টাইপের কোয়েশ্চেন, অবশ্যই জানিও। ক্লিয়ার? তাই এক্ষেত্রে বলে রাখি যে এটা ফার্স্ট কোয়েশ্চেন ছিল, খানিকটা জাস্ট আমি যদি বলি 5%,
আশা করছি খানিকটা বোঝা গেছে। চাপ নেই, আরো প্রশ্ন আছে, আরো প্রশ্ন আছে, কারণ আমি জানি এটা ফার্স্ট টাইম হয়তো তোমরা অনেকে দেখছো, সেই কারণেই বিভিন্ন রকমগুলো আমি নিয়ে এসেছি। চলো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। কি দেখতে পাচ্ছি? অল ওয়ার্ডস। আগেরটা ছিল শুধু নাম্বার, এটা হয়ে গেল অল ওয়ার্ডস। তাহলে এটা কি অল ওয়ার্ড বেসড, মানে ওয়ার্ড বেসড ইনপুট আউটপুট। তাহলে এখানে আমার কি দেখতে পাচ্ছি না, এখানেও একটা দেওয়া আছে আমার প্রশ্ন, অর্থাৎ আবারও যদি বলি যে এইটা হচ্ছে আমাদের ইনপুট বা এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, আর লাস্টের যেটা দেওয়া আছে এটা হলো আমার আনসার। তাহলে আগে আমাকে কি দেখতে হবে যে এই প্রশ্নের উত্তরটা কিভাবে এসেছে। তাহলে কিভাবে এসেছে? তাহলে উত্তরটা দেখো একই রকম ভাবে প্রতিটা স্টেপে একই ওয়ার্ডস বারবার করে রিঅ্যারেঞ্জ করা আছে। তাহলে যেহেতু একই ওয়ার্ডস বারবার করে রিঅ্যারেঞ্জ করা আছে, তাহলে এক্ষেত্রে আমরা বলতেই পারি যে তাহলে লাস্ট স্টেপটা কিভাবে হয়েছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে স্টেপ 4 কি দেখতে পাচ্ছি? অল অ্যান্ড ব্লাড ইকুয়ালস মাই স্ট্রেংথ। তাহলে এটা কিভাবে হয়েছে না, সিম্পল অ্যাসেন্ডিং অর্ডার। দেখো সিম্পল অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় ক্রমাঙ্কে প্রতিটি বর্ণ সাজানো হয়েছে। অর্থাৎ আমরা যদি এ বি সি ডি, যেটা আমরা ডিকশনারি অনুযায়ী নিশ্চয়ই জানো অ্যারেঞ্জমেন্ট, তাহলে সেই ডিকশনারিক্যাল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী এটা ছোট থেকে বড় ক্রমাঙ্কে সাজানো হয়েছে। তাহলে এবার আমাদের কি করব না, আগে প্রশ্নটা দেখে নেওয়া যাক। ক্লিয়ার? প্রশ্নটা কি না, এই হচ্ছে আমাদের প্রশ্ন। কি বলেছে না, গেট জাস্ট নট ফর বেক সান এয়ার। তাহলে কি বললাম না, আগে যখন আমরা এরকম দেখব তাহলে আগে কি করব না, লাস্ট স্টেপ। তাহলে যেহেতু আমার এইটা ছোট থেকে বড় ক্রমাঙ্কে সাজানো হয়েছে, তাহলে এক্ষেত্রেও আমরা লাস্ট স্টেপ আগে বের করে নিই। আবারও বারবার বলছি লাস্ট কেন, কারণ আমরা এক্ষুনি বলতে পারবো না যে এটা কত নম্বর স্টেপ হবে। তাহলে লাস্ট স্টেপটাও কি হবে, ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় এখানে যে কটা লেটার দেখতে, সরি ওয়ার্ড দেখতে পাচ্ছ, তাহলে প্রথমে কি আসবে এয়ার, তাহলে এর পর কি আসবে বি অর্থাৎ বেক, তারপর এ বি, তারপর কি আসবে সি ডি ই এফ মানে ফর, এফ এর পর কি আসবে জি মানে গেট, ই এফ জি, এইচ আই জে, জে মানে আসবে জাস্ট, জে, কে এল এম এন, এন মানে আসবে নট, এন, ও পি কিউ আর এস, এস মানে আসবে সান, আর কিছু নেই। যদি কখনো মনে হয় গুনে নাও, 1 2 3 4 5 6 7টা ওয়ার্ড, আর এখানেও দেখো 1 2 3 4 5 6 7টা ওয়ার্ড। তার মানে আবার আমরা কি করলাম না, যে প্রশ্নটা আমাদের এক্সাম্পলে দেওয়া আছে সেই এক্সাম্পল অনুযায়ী, যেহেতু এই এক্সাম্পলের আউটপুট আমরা অ্যাসেন্ডিং অর্ডার ডিকশনারি অনুযায়ী করেছি, তাহলে আমার যে প্রশ্নটা দিয়েছিল তারও লাস্ট স্টেপ আমরা ডিকশনারি অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম। তার মানে এইটা হচ্ছে আমার আউটপুট। এবার আমরা দেখব যে স্টেপ ওয়াইজ কি করে এত দূর যাব বা কতগুলো স্টেপ লাগবে এত দূর যেতে। তাহলে এটার জন্য কি করব না, আবার আমাকে আগের এই এক্সাম্পলটা দেখতে হবে। তাহলে এই এক্সাম্পলে আবার যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে অ্যারেঞ্জমেন্টটা কিভাবে হয়েছে না, দেখো এক্ষেত্রেও যতগুলো ওয়ার্ড আছে প্রথমে এসেছে অল। তাহলে মাথায় প্রশ্ন আসতেই পারে যে সবগুলোর ক্ষেত্রে কেন অল প্রথমে এলো, কারণটা হচ্ছে লাস্ট স্টেপেও প্রথমে আছে অল। তাহলে এটা যদি হয় তাহলে এক্ষেত্রে কি আসবে না, দেখো এই অল ছাড়া, মানে এই যে অল ছিল, অল ছাড়া দেখো বাদ বাকি আর কোনো ওয়ার্ড পরিবর্তন হয়নি, অর্থাৎ যেমন ছিল সেরকম হুবহু বসে গেছে। তাহলে এর পরেরটা কি দেখতে পাচ্ছি, তাহলে এর পরেরটার ক্ষেত্রে দেখো অলের পরে অ্যান্ড, তাহলে এই অ্যান্ড কোথায় না এইখানে। তাহলে এই অ্যান্ড ছাড়া দেখো বাদবাকি যে কটা ওয়ার্ড সে কটা ডাইরেক্ট বসে গেছে। এরপরে কি অ্যান্ডের পরে ব্লাড, তাহলে এখানেও দেখো অল অ্যান্ড ব্লাড, তাহলে ব্লাডের পরে যা ছিল তাই বসে গেছে। এইবার একটা জিনিস দেখো যে আমরা যখন এখানে মানে স্টেপ 2, তাহলে অল অ্যান্ডের পর যা যা ছিল তাই, তাহলে এখানে যেহেতু অলরেডি ব্লাড এসেই গিয়েছিল,
আমাকে প্রতিটা স্টেপে একটা মানে পরিবর্তন করতে হবে। তাহলে এক্ষেত্রে কি করলাম না, এখানে আমরা আবারও ইকুয়ালসটা অ্যাড করে নিলাম। আরেকবার প্রতিটা স্টেপে একটা পরিবর্তন করতে হবে। তাহলে যেহেতু আমরা 2 নম্বরে এই ব্লাড যেটা 3 নম্বরে আসা উচিত ছিল সেটা অলরেডি আমরা 2 নম্বরেই পেয়ে গিয়েছি, তাই পরিবর্তনের জন্য তার পরেরটা অর্থাৎ ইকুয়ালসটাও আমরা এখানে নিয়ে নিলাম এবং এই ব্লাড আর এই ইকুয়ালস ছাড়া বাদবাকি যা ছিল তাই। আর পরেরটার ক্ষেত্রে কেবলমাত্র আমরা এম ওয়াই মাইকে নিয়ে এসছি, বাদবাকি যা ছিল তাই। তার মানে কি বলতে পারি যে প্রতিটা স্টেপে আমাদের একটা করে পরিবর্তন করতেই হবে। সেই পরিবর্তনটা কিভাবে হচ্ছে না লাস্ট লাইন অনুযায়ী। আর লাস্ট লাইনের অ্যারেঞ্জমেন্টটা কি করে হয়েছে না ছোট থেকে বড় ক্রমাঙ্কে সাজিয়ে সেটা করা হয়েছে। তাহলে এটা যদি প্যাটার্ন হয়ে থাকে তাহলে চলো তাহলে আমরা দেখে নিই যে আমাদের যেটা প্রশ্ন দিয়েছিল তাহলে সেটা কিভাবে করা যেতে পারে বা সেইটার আউটপুট অর্থাৎ লাস্ট স্টেপ যাওয়ার জন্য কতগুলো স্টেপ লাগবে। আবারও বলছি যে এখানে যেহেতু লেগেছে 4টে, আমারটাতেও যে 4টেই লাগবে তার কোনো মানে নেই। আমারটা 2টোতেও শেষ হয়ে যেতে পারে, আবার 7টাতেও যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। বাট ওই প্রসেসটা একই রাখতে হবে। তাহলে চলো প্রসেসটা অনুযায়ী তাহলে কি বলতে পারি। তাহলে প্রথমে আসবে স্টেপ 1। তাহলে স্টেপ 1-এ প্রথমে কে আসবে এয়ার। তাহলে এই এয়ার কোথায় ছিল না এইটা। তাহলে এই এয়ার ছাড়া বাদবাকি যা ছিল তাই বসিয়ে দেব, অর্থাৎ গেট জাস্ট নট ফর বেক এবং সান। তাহলে এই হবে আমাদের স্টেপ 1। আমরা পরেরটা অর্থাৎ স্টেপ 2 কি বলতে পারি না আমাদের লাস্ট লাইন অনুযায়ী এয়ারের পরে আসবে বেক। তাহলে এয়ারের পরে বেক মানে এই বেক ছেড়ে দিলে বাদবাকি যা ছিল তাই, অর্থাৎ আবারও গেট জাস্ট নট ফর এবং সান। তাহলে আবারও কি বলতে পারি যে এই লাইনে আমাদের দুটো অ্যারেঞ্জমেন্ট হলো, আর প্রথমটায় একটা ছিল পরেরটায় দুটো। এরপর স্টেপ 3 আবারও উত্তর অনুযায়ী কি আসবে না প্রথমে তো এয়ার বেক এই দুটো ছিলই, তাহলে এর পরেরটায় কি আসবে ফর। তাহলে ফর কোথায় আছে এইটা, তাহলে এবার আমরা উত্তর অনুযায়ী এখানে ফর বসাবো। তাহলে ফর ছেড়ে দিয়ে বাদবাকি যা ছিল তাই। তাহলে আবারও যদি আমরা বলি তাহলে গেট, তারপরে আসবে জাস্ট, তারপরে নট, আর তারপরে আসবে সান। তাহলে এত দূর অবধি আমরা কোথায় পেলাম স্টেপ 3। এরপরে কি আসবে স্টেপ 4। তাহলে স্টেপ 4-এ কি আসবে না উত্তর অনুযায়ী এয়ার বেক ফর আর তারপরে আসবে গেট। কিন্তু একটা জিনিস দেখো যে অলরেডি তো এখানে গেট ছিলই, তারপর কি আসবে জাস্ট অলরেডি ছিল, নট অলরেডি ছিল, সান অলরেডি ছিল। তাহলে এই 3 নম্বর আর এই আউটপুট এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? নেই। তাহলে যেহেতু আমাদের নেই তাহলে আমাদের এইটা নতুন করে আর করারই দরকার নেই। আরেকবার এই যে 3 নম্বর স্টেপ, তাহলে 3 নম্বর স্টেপ আর এই লাস্ট স্টেপ এই দুটোর মধ্যে কি কোনো পরিবর্তন আছে? মানে পরিবর্তন কি নতুন করে করার কোনো প্রয়োজন আছে? আর কোনো করার প্রয়োজন নেই। তাহলে যেহেতু নতুন করে আর কোনো পরিবর্তন করার দরকার নেই তাহলে এবার আমরা বলতেই পারি যে এটাই হবে আমাদের স্টেপ 3, অর্থাৎ লাস্টটাই হবে আমাদের স্টেপ 3। এবার আমাদের দেখো একটা দারুণ মজাদার প্রশ্ন দিয়েছে। প্রশ্নটা কি বলেছে? বলছে হোয়াট উইল বি দ্য পজিশন অফ নট ফ্রম রিয়ার ইন দ্য 4th স্টেপ। চতুর্থ স্টেপে নটের অবস্থান পিছন দিক থেকে কোথায় হবে? তাহলে এবার উত্তর কি করবে? বলুন স্যার এখানে তো আপনি দেখালেন 3 নম্বর অবধি, তাহলে তো 4 নম্বর স্টেপই নেই, তাহলে আমরা কি করে উত্তর করব? তাহলে কি আপনি ভুল করেছেন? মাথায় নিশ্চয়ই এগুলো ঘুরছে। বলেই রাখছি এই রকম টাইপের প্রশ্নগুলো দেওয়াই হয় কনফিউজ করার জন্য। সেক্ষেত্রে অপশানেও দেওয়া থাকে দেয়ার ইজ নো
সাচ স্টেপ। এইরকম অপশানেও দেওয়া থাকবে, তাই ঘাবড়াবার কিছু নেই। এই টাইপের প্রশ্নগুলো দেওয়াই হয় ঘাবড়ানোর জন্য। আমরা 4 নম্বর স্টেপ পাচ্ছি না, যেটা আমাদের স্টেটমেন্টে দিয়েছিল সেই স্টেটমেন্টের অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী আমরা 3 নম্বর অবধি যেতে পারবো, বাট 4 নম্বর আমাদের কোনো অ্যারেঞ্জমেন্ট হবেই না। তাহলে যেহেতু 4 নম্বরে কোনো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না, তাই 4 নম্বরে নটের অবস্থান ডান দিক থেকে কি হবে সেটাও আমরা বলতে পারবো না। তাই এই ক্ষেত্রে আনসার আসবে দেয়ার ইজ নো সাচ স্টেপ। দেখো, এই অপশনটা আমাদের কাছে ম্যান্ডেটরি নয়। অপশনটা তোমরা উত্তর দেখলে নিজেরাই করতে পারবে, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি না, এই যে ইনপুট আর আউটপুট এটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, বেসিক্যালি এই প্রশ্নগুলো একটু টাইম টেকিং, কারণ লিখে নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রতিটা লাইন করে করে দেখা ছাড়া উপায় নেই। তবে হ্যাঁ, একটা জিনিস, পরীক্ষায় যখন তোমরা যাবে সেক্ষেত্রে তোমরা এই ওয়ার্ডসগুলোকে একটু ছোট করে নিতেই পারো। অর্থাৎ এয়ারের পুরো না লিখে এ, তারপর বেকের পুরো না লিখে বি, ফরের পুরো না লিখে এফ, গেটের পুরো না লিখে জি, এটা তোমরা লিখতেই পারো। কারণ ওই যে পরীক্ষার হলে তুমি কিভাবে করছো ইট ডাজন্ট ম্যাটার। তুমি কি আদেও করতে মানে তুমি উত্তরটা ঠিক দিচ্ছ না ভুল দিচ্ছ, সেটাই হচ্ছে মেইন থিং। তাই এক্ষেত্রে আমাদের, কারণ দেখো আমাদের কেউ ডেসক্রিপটিভ তো আর নয়, যখন ডেসক্রিপটিভ নয় তখন ভেবে লাভ নেই। হ্যাঁ, এবার যদি ধরো কখনো তোমাদের পরীক্ষায় ডেসক্রিপটিভে আসে, তখন এটা পুরোটা করে দেখাতে হবে যে এই হচ্ছে প্রসেস। দেখো, তোমাকে এমনিও করতে হচ্ছে, তখনও করতে হবে, বাট তখন ডেসক্রিপটিভ তাই তখন পুরোটা লিখে লিখে করতে হবে। বোঝা গেছে? আলাদা কিচ্ছু নেই। চলো, তাহলে এটা ছিল শুধু ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট, আগেরটা ছিল শুধু নাম্বার অ্যারেঞ্জমেন্ট। এই টাইপের ইজিগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে স্টাফ সিলেকশনে। তাহলে এবার ইজি যে সব সময়তেই আসবে তার কোনো মানে নেই। তাহলে এবার এর থেকে একবার একটা মিক্সড দেখে নেওয়া যাক, এবং সাধারণত দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিক্সড টাইপগুলোই বেশি আসে। তাহলে চল এবার মিক্সড টাইপ একটা দুটো দেখে নেওয়া যাক। কি দেখতে পাচ্ছ, এখানে একটা ইনপুট দিয়েছে এবং লাস্টে একটা স্টেপ 5 সেটা হচ্ছে আউটপুট, বা বলতেই পারো লাস্ট স্টেপ। তাহলে এবার কি দেখতে পাচ্ছি না, লাস্ট যে স্টেপ, তাহলে আমি কি বলেছি না, প্রথমেই আগে আমরা প্রশ্নটা মানে ইনপুট দেখব, তারপর আউটপুট মানে উত্তরটা দেখব। তাহলে এবার আগে দেখি যে এই উত্তরটা কিভাবে হয়েছে। তাহলে উত্তরটা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, তাহলে দেখো ABCDEFGHI এই অনুযায়ী বড় থেকে ছোট ক্রমাঙ্কে সাজানো হয়েছে। অর্থাৎ এই যে ওয়ার্ডসগুলো, এই ওয়ার্ডগুলোকে কি করা হয়েছে, ডিসেন্ডিং অর্ডার। ওয়ার্ডগুলোকে ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট, অর্থাৎ ইংরাজি অভিধান অনুযায়ী বড় থেকে ছোট ক্রমাঙ্কে সাজানো হয়েছে। তাহলে নাম্বারগুলো কি করা হয়েছে না, সংখ্যাগুলোকে সিম্পল অ্যাসেন্ডিং অর্ডার। অর্থাৎ কি দেখতে পাচ্ছি যে আমাদের যে ইনপুট ছিল সেই ইনপুটের ক্ষেত্রে যেটা লাস্ট আউটপুট উত্তরটা কি করে হয়েছে না, একদিকে সব ওয়ার্ডসগুলো চলে এসেছে, আর একদিকে সবগুলো নাম্বার। ওয়ার্ডসগুলোকে বড় থেকে ছোট ক্রমাঙ্কে সাজানো হয়েছে, আর নাম্বারগুলোকে ছোট থেকে বড়। তাহলে এবার আমরা উত্তর পেয়ে গেছি। তাহলে এটা যদি এইটার উত্তর হয়ে থাকে, তাহলে আমরা যদি এই প্রশ্নটায় যাই, তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে আগে দেখে নেওয়া যাক। লাস্ট স্টেপ, লাস্ট স্টেপ। তাহলে উত্তরটা কি হবে না, এক্ষেত্রেও বাঁ দিকে থাকবে ওয়ার্ডস, ডান দিকে থাকবে নাম্বার, আর ওয়ার্ডসগুলো কি হবে বড় থেকে ছোট ক্রমাঙ্কে। তাহলে আমাদের লেটার্সগুলি কি কি আছে, এ, জে, ই, এইচ, জি। তাহলে সব থেকে বড় কোনটা না, সব থেকে বড় হবে তোমার জে, কারণ জে এর ভ্যালু হচ্ছে 10, মানে 1, 10, 5, 8, 7 কোড ভ্যালু অনুযায়ী বললাম। তাহলে হাইয়েস্ট হচ্ছে জে মানে জকি। তাহলে এক্ষেত্রেও প্রথম যে শব্দটি আসবে সেটা হবে জকি। তাহলে জকির আগে কি আসবে না, 10-এর আগে আসবে 8, 8 মানে হবে হর্স। এইচ এর আগে কি আসবে 7 মানে জেন্টল।
সাতের আগে কি আসবে? না সাতের আগে আসবে 5 মানে অর্থ, আর 5-এর আগে কি আসবে? 1 মানে অরুণ। তাহলে বড় থেকে ছোট ক্রমাঙ্কে সাজালাম। আবারও কেন সাজালাম? কারণ এই উত্তরটা মানে যেটা আমাদের এক্সাম্পলেও আমাদের বড় থেকে ছোট ক্রমাঙ্কে সাজানো হয়েছিল। আর এর পরে যাবে সংখ্যাগুলি ছোট থেকে বড়। তাহলে সংখ্যাগুলি কি কি আছে? 84, 65, 20, 80, 22। তাহলে ছোট থেকে বড় হলে প্রথমে আসবে 20, তারপরে আসবে 22, তারপরে আসবে 20, 22, তারপর 65, তারপরে আসবে 80, আর সর্বশেষ 84। তাহলে আমরা কি পেলাম? না যে রকমে আমাদের প্রশ্নটা দেওয়া ছিল সেই রকম অনুযায়ী আমরা ইনপুটটার আউটপুট আগে বের করলাম, বা লাস্ট লাইন যেটা সেটাকে বের করে নিলাম। তাহলে এটা যদি আমাদের লাস্ট লাইন হয়ে থাকে, তাহলে এবার কি দেখতে হবে যে এর ভেতরের স্টেপসগুলো কি করে অ্যারেঞ্জ করব। তাহলে এর ভেতরের স্টেপসগুলো দেখে নেওয়া যাক। তাহলে প্রথম লাইনে কি এসছে? না বাবু, আর দেখো লাস্টে একটা অ্যারেঞ্জ হয়েছে 92। দেখো এই বাবু আর 92 ছাড়া বাদবাকি যে যেখানে ছিল সে ডাইরেক্ট বসে গেছে। তাহলে এই বাবু আর এই 92 ছাড়া দেখো ইন্ডিয়া 50, ডেঞ্জার 12, গ্রাস, ফিগার 75, 18। দেখো আর কোনো পরিবর্তন নেই। একই রকম ভাবে ডেঞ্জার বাবু আর এদিকে 75, 92, তার মানে এই 75 আর এই ডেঞ্জার, তাহলে এই দুটো ছাড়া আবারও দেখো ইন্ডিয়া 50, 12, গ্রাস, ফিগার 18, এ যা ছিল তাই। তাহলে আবারও কি দেখতে পাচ্ছি? না প্রতিটা লাইনে দুটো করে পরিবর্তন। আগের প্রথমটা আর দ্বিতীয়টায় কি পেলাম? একটাই করে পরিবর্তন হয়েছিল, বাট এই প্রশ্নে কি দেখতে পাচ্ছি? দুটি করে পরিবর্তন হয়েছে। তাহলে যখন দুটি করে পরিবর্তন আমাদের এক্সাম্পলে হয়েছে, তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল সেখানেও আমাদের দুটি করেই কি থাকবে? না দুটো করে আমাদের থাকবে অ্যারেঞ্জমেন্ট। তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা কোথা থেকে হচ্ছে? না এবার যদি লাস্ট লাইনটা দেখি, তাহলে দেখো প্রথমে ছিল বাবু আর লাস্টে গেছিল 92, তারপর ছিল ডেঞ্জার আর এখানে 75, তারপর দেখো ফিগার এখানে 50, তারপরে গ্রাস আর এখানে 18। তাহলে এইভাবেই চলছে। তবে এখানে আরেকটা ছোট্ট মজার জিনিস আছে। মজার জিনিসটা কি? না মজার জিনিসটা হচ্ছে আমরা যখন আগের প্রশ্নগুলো করেছিলাম সেখানে কি দেখেছিলাম? না যখনই আমরা পরিবর্তন আর হচ্ছে না তখন আমরা স্টপ করে গিয়েছিলাম যে হ্যাঁ আর কোনো রকম হবে না, তাহলে ওটাই হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। কিন্তু এখানে একটা ছোট্ট মজার বিষয়, নিশ্চয়ই আশা করছি যারা বোর্ড দেখতে পাচ্ছ তারা দেখতেই পাচ্ছ যে এখানে এইটা, এইটা আর এইটা, এই তিনটের মধ্যে কি কোনো চেঞ্জেস আছে? নেই। ঠিক আছে, বা আরো যদি স্পেসিফিক্যালি বলি এইটার এইটার মধ্যে কোনো চেঞ্জেস আছে, বাট তা সত্ত্বেও আর একবার লেখা হয়েছে। কেন? না বাঁ দিকটা চেঞ্জেস হয়েছিল তাই। অর্থাৎ আগেরটার ক্ষেত্রে যেহেতু শুধু নাম্বার বা শুধু ওয়ার্ড ছিল, যখনই আমরা দেখছিলাম যে অটোমেটিক সেট হয়ে গেছে আর নতুন করে পরিবর্তন করা সম্ভব নয়, তাহলে সেটাই হয়ে গিয়েছিল লাস্ট স্টেপ। বাট এটার ক্ষেত্রে এখানে আমরা ডাবল ডাবল করেছি কেন? অ্যাটলিস্ট বাঁ দিকে তো পরিবর্তন হয়েছে, মানে আমাকে প্রতিটা স্টেপে একটা করে অন্তত পরিবর্তন করতেই হবে, বা যেরকম এক্সাম্পল আছে সেই অনুযায়ী আমাকে পরিবর্তন করতেই হবে। যতক্ষণ আমার পরিবর্তন করা সম্ভব ততক্ষণ আমরা স্টেপ বাড়তেই থাকবে। যেই দেখব লাস্ট স্টেপের সঙ্গে মিলে গেছে আর পরিবর্তন করা সম্ভব নয়, তখন সেটাই হয়ে যাবে আমাদের লাস্ট স্টেপ। বোঝা গেছে? তাহলে এটা যদি এইভাবে হয়ে থাকে তাহলে কি করেছে? না নাম্বারগুলো ছোট থেকে শুরু হয়েছে আর ওয়ার্ডগুলো ছোট থেকে আর নাম্বারটা বড় থেকে। তাহলে একই রকম ভাবে তাহলে আমাদের এখানে প্রথমে আসবে অরুণ আর লাস্টে কে আসবে 84। অরুণ আর 84। তাহলে চলো তাহলে আমরাও আমাদের ফার্স্ট স্টেপ দেখে নিই। তাহলে এক্ষেত্রেও স্টেপ 1
তাহলে প্রথমে কে আসবে অরুণ, আর লাস্টে কে যাবে 84। তাহলে এই অরুণ আর এই 84 ছাড়া বাদ বাকি যা ছিল তাই বসিয়ে দাও। অর্থাৎ আবারও যদি আমরা বলি তাহলে জকি, তারপর 65, তারপর আর্থ, তারপর 20, তারপর হর্স, তারপর জেন্টল, তারপর 80, তারপর 22, তাহলে লাস্টে কত হবে? লাস্টে আসবে 84। তার মানে প্রথম লাইনে বাঁদিকে 84, বাঁদিকে অরুণ আর ডান দিকে 84 কেন এলো? না এই এক্সাম্পলে তাই ছিল, সেই কারণে এলো। অর্থাৎ সব থেকে ছোট লেটার আর সব থেকে বড় নাম্বার, তাহলে এখানেও তাই, সব থেকে ছোট ওয়ার্ড আর সব থেকে বড় নাম্বার। তাহলে এর পরে কি ঠিক পরপর পরপর বসে যাবে। তাহলে এই যদি আমাদের স্টেপ 1 হয়, তাহলে এবার যদি আমরা স্টেপ 2 তে যাই, তাহলে কি আসবে? না অরুণের আগে ছিল আর্থ, তাহলে এখানে চলে আসবে প্রথমে আর্থ, তারপরে অরুণ। তাহলে আর্থ অরুণ এদিকে, আর ওদিকে চলে যাবে 80-র আগে 84। তাহলে এই 80 আর এই আর্থ ছাড়া আবার কি হবে? যা ছিল বাকি বসে যাবে। তাহলে আবারও জকি 65, 20, হর্স, জেন্টল 22, তারপর 80 এবং তার আগে 84। তাহলে এই লাইনেও আমাদের দুটো করে পরিবর্তন হয়েছে এই লাইন অনুযায়ী। তাহলে এর পরেরটা কি আসবে? স্টেপ 3। তাহলে স্টেপ 3 তে কি আসবে? না এবার দেখো আর্থের আগে আসবে জেন্টল, তাহলে আমরা কি আসবে? জেন্টল, তারপর চলে আসবে আর্থ এবং তারপরে আসবে অরুণ। তাহলে কোথায় ছিল জেন্টল? না এই ছিল জেন্টল। আর 84, 80 তার আগে আসবে 65, তাহলে এই 65। তাহলে এই দুটো ছাড়া বাদ বাকি যা ছিল তাই, অর্থাৎ জকি 20, হর্স 22, বাস। তাহলে এরপর যেরকম আমাদের অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ 65, 80 এবং 84। ক্লিয়ার? চলো এরপরে তাহলে আমরা ফোর্থ স্টেপে কি বলতে পারি? স্টেপ 4। তাহলে দেখো এবার স্টেপ 4 এ যদি আমরা যাই তাহলে কি আসবে? না জেন্টলের আগে আসবে হর্স, তাহলে চলে আসবে হর্স, তাহলে হর্স, তারপর আসবে জেন্টল, তারপরে আসবে আর্থ, তারপরে আসবে অরুণ। তাহলে 4টে। তাহলে হর্স কোথায় ছিল? এইটা, জাস্ট আ মিনিট, এই ছিল হর্স। আর 65-র আগে কে আসবে? 22, তাহলে এই 22। তাহলে এর পরে মধ্যিখানে বাদবাকি যে দুটো পড়ে রয়েছে তারাই থাকবে। তাহলে 20-র পরে তাহলে এবার চলে আসবে কি? না প্রথমে আসবে 22, তারপর 65, তারপরে 80 এবং তারপরে 84। তাহলে একটা জিনিস দেখো, তাহলে 22 এই এত দূর আমরা বলে ফেলতেই পারি কেন? না 65-র আগে প্রয়োজন ছিল 22, অলরেডি 22 ছিলই, তাহলে শুধুমাত্র 20টা এখানে আসবে। এবার একটা জিনিস দেখো, তাহলে এর পরের লাইনে কেবলমাত্র জকি চলে আসবে প্রথমে, কারণ ডান দিকটা তো অলরেডি কমপ্লিট। তাহলে এবার আমরা বলতেই পারি তাহলে এই হবে আমাদের লাস্ট স্টেপ, যেটা হচ্ছে স্টেপ 5। তাহলে ওই যে কি বললাম, তাহলে আমরা যেভাবে উত্তরে যেভাবে আমাদের যে উত্তর নয়, এক্সাম্পলে আমাদের যে রকম ভাবে অ্যারেঞ্জমেন্টটা করা ছিল, সেই একই রকমের ওপর বেস করে আমরাও এই প্রশ্নের উত্তরের আউটপুট বের করলাম প্রথমে, এবং বের করে তারপর প্রতিটা লাইনে যেমনভাবে এই এক্সাম্পলটা অ্যারেঞ্জ করা হয়েছে, এখানেও ঠিক একই রকমভাবে আমরা এই প্রশ্নটাকে অ্যারেঞ্জ করলাম, এবং অ্যারেঞ্জ করলে লাস্ট স্টেপ কত নম্বর হবে সেটা আমরা বের করে ফেললাম। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার এর এগেইনস্টে প্রশ্ন দেখে নাও কেমন প্রশ্ন আসে। এবার অপশনও দেওয়া আছে, বলছে হাউ মেনি ওয়ার্ডস অর নাম্বার, তাহলে শব্দও হতে পারে, সংখ্যাও হতে পারে, আর দেয়ার বিটুইন দ্য ওয়ান উইচ ইজ
second from left end and 22 in step 4 তাহলে স্টেপ 4 এ কি বলেছে বাঁ দিক থেকে দ্বিতীয় এবং 22 তাহলে স্টেপ 4 তাহলে এই হচ্ছে স্টেপ 4 তাহলে বাঁ দিক থেকে কাকে বলেছিল না বাঁ দিক থেকে বলেছিল সেকেন্ড ফ্রম লেফট তাহলে বাঁ দিক থেকে দ্বিতীয় হচ্ছে জেন্টল আর 22 তাহলে এই 22 আর এই জেন্টলের মধ্যখানে ওয়ার্ড বা নাম্বার কতগুলো আছে না 1 2 3 4 তাই আমাদের উত্তর হবে 4 যেটা অপশানে হবে মোর দ্যান 3 আরেকবার বলেছিল যে চতুর্থ স্টেপে বাঁ দিক থেকে দ্বিতীয় আর 22 তাহলে বাঁ দিক থেকে দ্বিতীয় মানে জেন্টল আর 22 এর মধ্যখানে ওয়ার্ড বা নাম্বার কতগুলো আছে না টোটাল আছে 4টে তাই আনসার আসবে মোর দ্যান 3 একই অ্যারেঞ্জমেন্টের উপরে আমাকে প্রশ্ন আরেকটা হাউ মেনি ওয়ার্ডস কিন্তু দেখো এখানে শুধুমাত্র ওয়ার্ড বলেছে এটাই ওয়ার্ড এবং নাম্বার দুটোই বলেছিল এখানে শুধু ওয়ার্ড বলেছে শব্দ হাউ মেনি ওয়ার্ড আর দেয়ার বিটুইন আর্থ অ্যান্ড দ্য এলিমেন্ট উইচ ইজ থার্ড টু দ্য লেফট অফ 84 ইন স্টেপ 3 তাহলে স্টেপ 3 তাহলে স্টেপ 3 তে কার মধ্যে বলেছে আর্থ আর 84 তৃতীয় বাঁদিক তাহলে 84 তৃতীয় বাঁদিক মানে 22 তাহলে আর্থ আর 22 এর মধ্যখানে কটা শব্দ আছে না অরুণ জকি আর হর্স তাহলে কটা হবে 3টে তাহলে আনসার আসবে 3 আরেকবার বলেছে তৃতীয় স্টেপে আর্থ এবং 84 তৃতীয় বাঁদিক তাহলে আর্থ আর 84 তৃতীয় বাঁদিক মানে 1 2 3 তাহলে এই দুজনকার মধ্যখানে কতগুলি শব্দ আছে তাহলে কেবলমাত্র অরুণ জকি আর হর্স তার মানে 3টে শব্দ আছে তাই আমাদের আনসার আসবে 3 ক্লিয়ার হয়েছে আশা করছি ক্লিয়ার হয়েছে অল্প অল্প করে খানিকটা চলো চাপ নেই এখনো প্রশ্ন আছে অনেকগুলো প্রশ্ন আছে ক্লিয়ার তাহলে আমরা প্রথমে করলাম শুধুমাত্র নাম্বার পরেরটা করলাম শুধুমাত্র ওয়ার্ড আর এটাই করলাম মিক্সড এবার আর একটা মিক্সডের টাইপ দেখে নেওয়া যাক এই মিক্সডের টাইপটা কি ছিল একদিকে ডিসেন্ডিং আর একদিকে ছিল অ্যাসেন্ডিং তাহলে চলো পরেরটা আরেকবার দেখে নেওয়া যাক তাহলে পরের আবার একটা প্রশ্ন কি বলছে বলছে যে এই হচ্ছে আমার ইনপুট আর নিচে দিয়েছে আমার আউটপুট ক্লিয়ার এবার এই যে আউটপুট দিয়েছে তাহলে এবার এখানে বলেই দিয়েছে যে স্টেপ 5 হচ্ছে আমাদের লাস্ট স্টেপ মানে এটাই আউটপুট এবার দেখে তোমার মনে খুশি হবে বলেই তো স্যার আগেরটারই মতন না আগেরটার মতন নয় ক্লিয়ার কেন দেখো এখানে আগে আউটপুটটা দেখো তাহলে অবশ্যই বলতে পারো যে আউটপুটে একদিকে সমস্ত ওয়ার্ড আছে আর একদিকে সমস্ত নাম্বার এবার যে নাম্বারগুলি আছে সেই নাম্বারগুলি স্বাভাবিকভাবেই ছোট থেকে বড় ক্রমাঙ্কে সাজানো হয়েছে অর্থাৎ অবশ্যই এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার নাম্বারগুলো অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডার কিন্তু সমস্যাটা হচ্ছে শব্দগুলো কি অ্যাসেন্ডিং অর্ডার হয়েছে না তোমার মনে হতেই পারে তাহলে স্যার ডিসেন্ডিং অর্ডার কিন্তু দেখো এর পরে আর তার মধ্যিখানে পি আবার আর তার আগে জি তার মানে কেন ব্যাপারটা গন্ডগোলের মানে ঠিকঠাক করে এটা অ্যাসেন্ডিংও নয় ডিসেন্ডিংও নয় তাহলে কি হবে না যারা দেখছো তারা আশা করছি বুঝতে পারছো না ঠিক আছে বাট হ্যাঁ এটা বলে দিলেই পারবে কারণ এই টাইপটাও কিন্তু পরীক্ষায় এসেছে বা আসে হ্যাঁ তবে আবারও বলছি যে এই স্টাফ সিলেকশন কমিশন ইনপুট আউটপুট জাস্ট এইবার থেকে শুরু করেছে এর আগে ছিল না একবারই এর আগে এক্সেপ্ট ব্যাংক এর আগে একবারই ইনপুট আউটপুট এসেছে সেটা এসেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের পরীক্ষায় তাছাড়া ইনপুট আউটপুট এখনো অবধি এক্সেপ্ট ব্যাংক কখনো আসেনি এবারে যেহেতু দিয়েছে পরীক্ষায় তাই আমরা আশা করতেই পারি যে আগামী দিনে অন্যান্য পরীক্ষাতেও দিতে পারে তবে আবারও বলছি ইনপুট আউটপুট হয়তো প্রথমবার দেখছো তাই এই ভিডিওটা
পারলে আরেকবার দেখো, তোমাদের বন্ধুদেরকেও পাঠিও, কারণ এই ইনপুট আউটপুট কিন্তু এখন বর্তমানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আজকের সেশনে আমরা প্রায় 4-5টা বিভিন্ন টাইপ দেখাবো, যদিও এখনো পুরোটা শেষ হয়নি, কারণ শেষ অবধি যারা এখন অবধি আছো তাদের প্রত্যেকে ধন্যবাদ। কমেন্টসে জানিও যে হ্যাঁ বোঝা যাচ্ছে কিনা, বা কমেন্টসে জানিও যদি তোমাদের মনের দিক থেকে কোনো তোমাদের দিক থেকে ধরো কোনো প্রশ্ন থাকে যে স্যার এটার ইনপুট দেওয়া ছিল, এটা আমরা পারছি না, তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টসে জানিও। যদি বলো যে না স্যার কমেন্টসে তো সবসময় আপলোড করা যায় না, তাহলে সেক্ষেত্রে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে, যেটা পিডব্লিউ অর্থাৎ ফিজিক্সওয়ালার যে নিজস্ব অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, যেখানে আমার নাম দিয়ে সার্চ করতেই পারো, অর্থাৎ শুভ্র কুন্ডু স্যার দেখাই আছে, বানানটা দেখে নিও, তার সঙ্গে পিডব্লিউ লাস্টে পিডব্লিউ দেবে, মানে ফিজিক্সওয়ালা, সেটা দিয়ে সার্চ করবে, পেয়ে যাবে। সেখান থেকে তোমরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ডাইরেক্ট পাঠিও, তেমন হলে সেই প্রশ্ন দিয়ে আগামী দিনে আমি আবার একটা নতুন ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমরা সেখান থেকে রিলেট করে নিতে পারো। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, তাহলে এই প্রশ্নটা কি করে করা হয়েছে, তাহলে এবার ফিরে আসি। না, এই প্রশ্নটা করা হয়েছে নাম্বার অফ number of letters in word and then ascending। মানেটা কি, এর গল্পটা কি যদি বুঝতে না পারো আমি এক্সপ্লেন করে দিচ্ছি, চাপ নিও না। এখানে কি বলছে না, দেখো প্রথম কথা গেভ, এটায় কটা বর্ণ আছে, 4টে। গোল, কটা বর্ণ আছে, 4টে। রিচ, কটা বর্ণ আছে, 5টা। কটা বর্ণ আছে, 5টা। প্রসেস, 3 3 6 রাখে 7টা। 3 3 6 আর 1 7টা। 3 3 6 আর 3 9টা। তাহলে কি করা হয়েছে না, আমরা প্রথমে সাজানো হয়েছে এই অক্ষরের সংখ্যা দিয়ে অ্যাসেন্ডিং। এবার যদি দেখা যায় দুটো দুটো 4টে 4টে, দুটো দুটো 7টা 7টা, তাহলে তাদের মধ্যে হয়েছে আবার অ্যাসেন্ডিং, মানে নাম্বার অফ লেটার অনুযায়ী অ্যাসেন্ডিং। এবার যদি দেখা যায় সমসংখ্যক লেটার এসে গেছে, তাহলে সেই সমসংখ্যক লেটারের মধ্যে হয়েছে আবার অ্যাসেন্ডিং। বোঝা গেছে? তাহলে টাইপটা কিন্তু খুব ইজি নয়, একটু হলেও টাফ। ক্লিয়ার? তাহলে এটা যদি আমাদের প্যাটার্ন হয়ে থাকে, তাহলে এবার আমাদের যে প্রশ্ন চেয়েছে, তাহলে আগে দেখে নেওয়া যাক সেই প্রশ্নের আউটপুট কি হবে। তাহলে আমাদের এই একটা প্রশ্ন দেওয়া হয়েছে, 23 টেকনোলজি, 52 নাম্বার, 94 এক্সট্রা, 31 প্লেইং, 77 66 ফ্যাব্রিকেট আর টর্চার। ক্লিয়ার? তাহলে এটাকে কি করব, তাহলে আগে গুনে নেওয়া যাক। তাহলে কটা আছে, 3 3 6 3 9 আর 1 10টা। এক্ষেত্রে দেখো 3 3 6, 3 আর 2 5, 3 3 6 আর 1 7, 3 3 6 আর 3 9, 3 3 6 আর 1 7। তাহলে এবার আমরা লাস্ট স্টেপ, হ্যাঁ জানি না কত নম্বর, বাট আলটিমেটলি আমাদের লাস্ট স্টেপ বা আউটপুট কি হবে না, এক্ষেত্রে আবারও ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট কোনটা, এক্সট্রা। এরপর কি আসবে, 5-এর পর আসবে 6, 6 মানে হচ্ছে নাম্বার। 6-এর পর কি আসবে, 7। দেখো দুটো দুটো 7 আছে, একটা প্লেইং একটা টর্চার। তাহলে ছোট থেকে বড় ক্রমাঙ্কে যেহেতু সাজানো হচ্ছে, তাহলে আগে আসবে প্লেইং, আর তারপরে আসবে টর্চার। তাহলে 7-এর পর কি আসবে, 9 অর্থাৎ ফ্যাব্রিকেট, এবং ফাইনালি 10 মানে টেকনোলজি। ক্লিয়ার? তাহলে কি করলাম না, লেটার গুলোকে বা ওয়ার্ড গুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হলো, অথচ কিভাবে না, তার ভিতরে যে লেটার্স, নাম্বার অফ লেটার্স অনুযায়ী অ্যাসেন্ডিং, আর যদি সেম লেটার সংখ্যা থাকে তার মধ্যে হচ্ছে অ্যাসেন্ডিং।
এবার নাম্বারগুলো কি ছিল না আগেরটা দেখে নাও, কোনো চাপ নেই। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখছি যে তোমাদের যখন প্রশ্ন থাকবে একই জায়গায় থাকবে, তুমি সেখান থেকে দেখেই করে নিতে পারবে। হয়তো পাতা এদিক ওদিক উল্টাতে হতে পারে, বাট থাকবে পুরোটাই চোখের সামনে, তাই দেখে নেবে। তাহলে এটা কি হয়েছে, ছোট থেকে বড়। তাহলে এবার নাম্বারগুলো যদি আমরা দেখি ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 23, তারপর 31, 23, 31, তারপর আসবে 52, তারপর আসবে 66, তারপরে আসবে 77 এবং সর্বশেষ 94। তাহলে টোটাল একবার কাউন্ট করে নিই। হয়তো আমরা অনেক সময় কি হয় যে কোনো কারণে যদি কোনোটা মিস হয়ে যায় তাহলে সেটা হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে কোনো কিছু মিস করিনি, যা আছে সব ঠিকঠাক। তাহলে এবার আমরা ইনপুট পেয়ে গেছি, আউটপুট পেয়ে গেছি। এবার কি দেখবো, মধ্যিখানে স্টেপস। ক্লিয়ার? তাহলে মধ্যিখানে স্টেপসটা দেখে নেওয়া যাক। তাহলে এবার যদি আমরা মধ্যিখানে স্টেপস গুলো দেখি, তাহলে সব থেকে প্রথমে কে এসেছে, গেভ, আর লাস্টে এসছে 89। কোথায় ছিল না, এই ছিল প্রথমে গেভ, লাস্টে 89, বাদ বাকি দেখো যা ছিল তাই হয়ে গেছে। অর্থাৎ রকিং 18, অ্যাভেলেবেল 50, রিচ 89 লাস্টে চলে গেছে, গেভ প্রথমে চলে গেছে, 33 প্রসেস 81, 23 গোল। সেকেন্ড লাইনে কি এসছে, গেভের পরে গেভের পরে এসেছে গোল, আর লাস্টে 89 এর আগে এসছে 81। তাহলে এই গেভ আর 81 ছাড়া দেখো বাদবাকি যা ছিল তাই বসে গেছে। থার্ড স্টেপেও তাই, এখানে তিনটে এসেছে আর এদিকে তিনটে। ফোর্থ স্টেপে দেখো আবারও এখানে এসছে চারটে, এদিকে এসেছে চারটে। তাহলে এইভাবে আমাদের চেঞ্জেসগুলো হচ্ছে। একই রকম ভাবে আমরা আমাদেরটাও দেখে নেওয়া যাক। তাহলে চলো এবার আমরা আমাদের যে প্রশ্ন ছিল তাহলে সেই প্রশ্ন অনুযায়ী তাহলে আমরা চলে যাই। তাহলে আরেকবার স্টেপ 1, তাহলে প্রথমে কি আসবে, এক্সট্রা। আরেকবার দেখে নাও, প্রথমে ছিল গেভ উত্তরে, তাই স্টেপ 1এও গেভ, তাহলে এখানে উত্তরে এক্সট্রা, তাহলে এক্ষেত্রেও ফার্স্টে আসবে এক্সট্রা। কোথায় আছে না, এই হচ্ছে এক্সট্রা। আর উত্তরের লাস্টে কে গেছে 89, সব থেকে বড় সংখ্যা, তাহলে এর ক্ষেত্রে সব থেকে বড় সংখ্যা 94, তাহলে এইটা চলে যাবে লাস্টে। তাহলে বাদবাকি যা ছিল তাই বসিয়ে দেওয়া যাক। তাহলে এক্সট্রার পরে চলে আসবে 23, তারপর আসবে টেকনোলজি, তারপর আসবে 52, তারপর আসবে নাম্বার। এবার দেখো 94 এক্সট্রা আগে পরে চলে গেছে, তাই 31, তারপরে প্লেয়িং, তারপরে 77, তারপরে 66, তারপরে ফ্যাব্রিকেট, তারপরে টর্চার। তাহলে লাস্টে কি আসবে নাম্বার হিসেবে 94। তাহলে এই চলে গেল আমার ফার্স্ট, আর এই চলে গেল আমার লাস্ট। তাহলে এই হচ্ছে আমাদের স্টেপ 1। তাহলে এরপর কি আসবে, স্টেপ 2। তাহলে স্টেপ 2 এর প্রথমে কি আসবে, এক্সট্রার পরে আসবে নাম্বার, এক্সট্রার পরে আসবে নাম্বার। কেন না, আবারও যদি আমরা আগের এক্সাম্পল দেখি, গেভের পরে গোল, গেভের পরে গোল, আর ওখানে 89 এর আগেরটা অর্থাৎ 81, তাহলে এখানে তার আগেরটা মানে 77। তাহলে এই 77 আর এই নাম্বার ছাড়া বাদবাকি যা ছিল তাই, তাহলে আবারও 23, টেকনোলজি 52, 31, প্লেয়িং 77 চলে গেছে, তাই 66, নেক্সট ফ্যাব্রিকেট, তারপর টর্চার। তাহলে এবার কি আসবে, 94 এর আগে 77, তাহলে 77, তারপর 94। ক্লিয়ার? চলো তাহলে এর পরে স্টেপ 3, স্টেপ 3 তাহলে কি আসবে, তাহলে এখানে এক্সট্রা নাম্বার, এরপর কি আসবে প্লেয়িং, তাহলে আবারও এক্সট্রা নাম্বার এবং প্লেয়িং,
তাহলে এই হয়ে গেল 3টে। তাহলে প্লেয়িং কোথায় আছে? এখানে। আর ৭৭ এর আগে কত আসবে? ৬৬। তাহলে এই দুটো ছাড়া যা ছিল তাই। তাহলে আবারও ২৩ টেকনোলজি, নেক্সট ৫২, নেক্সট ৩১, এই দুটো চলে গেছে। তাহলে ফ্যাব্রিকেট, টর্চার, এবার কি আসবে? ৬৬, ৭৭, ৯৪। ক্লিয়ার? চলো এর পরের স্টেপটায় কি আসবে? স্টেপ 4। তাহলে কি আসবে? প্লেয়িং অবধি হয়ে গেছে, তাহলে এর পরে আসবে টর্চার, আবারও এক্সট্রা, নাম্বার, প্লেয়িং এবং টর্চার। তাহলে টর্চার কোথায় ছিল? এই যে টর্চার। আর ৬৬-র আগে কি আসবে? ৫২। তাহলে এই দুটো ছাড়া যা ছিল তাই বসিয়ে দাও, অর্থাৎ আবারও ২৩ টেকনোলজি, ৩১ ফ্যাব্রিকেট। তাহলে এরপর কি চলে আসবে? ডাইরেক্ট সংখ্যাগুলো। তাহলে ৬৬-র আগে চলে আসবে ৫২, তারপরে ৬৬, সরি ৫২, তারপর ৬৬, তারপর ৭৭, তারপর ৯৪। ক্লিয়ার? চলো এর পরেরটা কি আসবে? স্টেপ 5। স্টেপ 5 তাহলে কি আসবে? আবারও এক্সট্রা, তারপরে নাম্বার, তারপরে প্লেয়িং, তারপরে টর্চার। তাহলে এই টর্চারের পরে কি আসবে? ফ্যাব্রিকেট, সরি ফ্যাব্রিকেট। তাহলে এই গেল ফ্যাব্রিকেট। আর ৫২-র আগে কত আসবে? ৩১। তাহলে মধ্যিখানে যা ছিল তাই, অর্থাৎ ২৩ টেকনোলজি। এরপর কি চলে আসবে? ৩১, ৫২, সরি ৩১, ৫২, ৬৬, ৭৭, ৯৪। তাহলে এর পরের স্টেপে আমরা কি বলতে পারি? যে শুধু টেকনোলজি আগে আসবে আর ২৩ পরে যাবে। তাহলে আমরা এবার বলতেই পারি যে এই হলো আমাদের লাস্ট স্টেপ, দ্য স্টেপ 6। তাহলে এই হচ্ছে আমাদের স্টেপ 6, অর্থাৎ দ্য লাস্ট স্টেপ। ক্লিয়ার? কারণ এর পরের লাইনে শুধু এই দুটো এক্সচেঞ্জ করলেই আমার পুরো লাস্ট লাইনের সঙ্গে হুবহু সেম, আর নতুন করে কোনো চেঞ্জেস আসবে না। তাই এই প্রশ্নের এই হচ্ছে আউটপুট, আর মধ্যিখানেরগুলো হচ্ছে আমাদের স্টেপস। হ্যাঁ, আবারও বলছি যে এই প্রশ্নগুলো তোমরা চাইলে ছোট করে নিতেই পারো লেটার অনুযায়ী ABCD। তবে হ্যাঁ, দয়া করে এখানে টেকনোলজিও আছে, টর্চারও আছে, শুধু টি লিখলে তো আবার ঘেঁটে গেলে সেটা যেন করো না। সেটা ক্ষেত্রে TO আর TE এইটুকুনি নিও। আর পরীক্ষা হলে আবারও বলছি তুমি কিভাবে সলভ করবে ডাজন্ট ম্যাটার, তোমার সলিউশনটা ইম্পর্টেন্ট নয়, আনসারটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবার এর রিলেটেড কোয়েশ্চেন্স দেখে নাও কি বলেছিল। তাহলে বলেছে which of the following would be at the 7th position from the left in step 3। ৩ নম্বর স্টেপে বাঁ দিক থেকে সপ্তম অবস্থান। তাহলে ৩ নম্বর স্টেপে বাঁ দিক থেকে 7, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তাহলে কে ছিল? ৩১। তাই আমাদের উত্তর হবে ৩১, অর্থাৎ অপশন এ। একই রকম ভাবে, আচ্ছা একটাই কোয়েশ্চেন ছিল, তাহলে এইরকম একটার থেকে নর্মালি একটাই কোয়েশ্চেন, এত বড় থেকে হয়তো দেবে না, ছোট থাকলে একটাই দেবে, কিন্তু এইরকম টাইপের থাকলে মিনিমাম 2টো বা 3টে কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতেই পারো। ক্লিয়ার হয়েছে? তাহলে এর পরের যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি রাখলাম, যেটা তোমরা এরপরে সলিউশন তোমরা দিয়ে আমাকে টেলিগ্রামে জানাবে। কারণটা একটাই মনে রাখবে বারবার, যে যত তোমরা ট্রাই করবে তত বেটার। কারণ দেখো, একটা ভিডিও যত লিঙ্গার করব তত ভেরিয়েশনস তো নিশ্চয়ই এই 1 ঘন্টার কাছে কখনোই সম্ভব নয়। তবে হ্যাঁ, এই কোয়েশ্চেনটার আমি টাইপগুলো বলে দিচ্ছি, বাট স্টেপসগুলো তোমরা অবশ্যই আমাকে জানাবে আমাদের কমেন্টসে বা টেলিগ্রামে পাঠিও। দেখো, এই একটা ইনপুট আউটপুট দিয়েছে, কি করে করেছে আগে দেখা যাক। তাহলে এক্সাম্পল অনুযায়ী আমরা এখানে কি বলতে পারি, যে আবারও একদিকে আছে নাম্বার আর একদিকে আছে ওয়ার্ডস। তাহলে নাম্বারগুলো কি হয়েছে? সিম্পল দেখো, অ্যাসেন্ডিং, কিন্তু তা কি আছে? অ্যাসেন্ডিং নেই, মানে
ওয়ার্ডসগুলো যে করে হয়েছে, অর্থাৎ নাম্বারগুলো মানে নাম্বারগুলো দেখো ইভেন নাম্বার আর অড নাম্বার অ্যাসেন্ডিং এ অল্টারনেট। লিখে দিচ্ছি, ইভেন অ্যান্ড অড নাম্বারস ইন অল্টারনেট অ্যাসেন্ডিং, একবার ইভেন নাম্বার একবার অড, ইভেন অড, ইভেন অড, কিন্তু দেখো বাড়ছে, ইভেনগুলো বাড়ছে, অডগুলোও বাড়ছে, তাহলে অল্টারনেট অ্যাসেন্ডিং। আর এগুলো কি হয়েছে দেখো আর ই আর ই আর ই সবই আর ই, বাট আমরা যদি পিছন দিক থেকে দেখি তাহলে 3 নম্বরে দেখো সি সি ডি ই এফ জি এইচ আই জে, তাহলে এটা সিম্পল ডিসেন্ডিং। তাহলে এটা হয়েছে বাঁ দিকেরটা হয়েছে অল্টারনেট অ্যাসেন্ডিং আর এটা হয়েছে ডিসেন্ডিং। তাহলে এই স্টেটমেন্ট ইনপুটের যদি এটা আউটপুট হয় এবং এক্ষেত্রেও দেখো প্রতি লাইনে একটাই করে চেঞ্জেস হয়েছে, অর্থাৎ প্রথমে 22 এখান থেকে এসেছে আর লাস্টে দেখো রিজেক্ট এইখান থেকে গেছে, এই রিজেক্ট ওখানে আর এই 22 এখানে, তারপর 22 35 আর এদিকে রিজেক্ট রিজিয়ান, 22 35 28 রিজেক্ট রিজিয়ান রিফ্রেশ, 22 35 28 25 এখানে এসছে রিজেক্ট রিজিয়ান রিফ্রেশ রিডিউস, অর্থাৎ প্রতি লাইনে দুটো করে চেঞ্জেস, একটা নম্বরের দিকে আর একটা হচ্ছে ওয়ার্ডের দিকে। তাহলে এটা যদি প্যাটার্ন হয়ে থাকে তাহলে তোমাদের জন্য প্রশ্ন এইটা যে এটা তোমরা ট্রাই করে আমাকে জানাবে যে এটার আউটপুট কি হবে বা এর স্টেপস পুরোটা তোমরা জানিয়ে আমাকে কমেন্টসে জানিও যে এটার উত্তর কি হবে। ক্লিয়ার? আরেকটা প্রশ্ন দিচ্ছি, একটা নয় আরেকটা দিয়ে রাখি, তাহলে চলো আরেকটা কোয়েশ্চেন দিয়ে রাখি, এটার আগেন্সে দুটো কোয়েশ্চেন আছে, আরেকটা লাস্ট তোমাদের জন্য লাস্ট একটা কোয়েশ্চেন। তাহলে আবারও দেখো এখানে একটা ইনপুট দিয়েছে, লাস্টে একটা আউটপুট, বাট এক্ষেত্রে ছোট্ট একটা গন্ডগোল আছে, এইটা ওপরে চলে আসে, মানে এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ, ঠিক আছে, এইটা সরি এটা নিচে চলে গেছে, এইটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ, এখানে গ্যাপটা পরের লাইনে চলে এসেছে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার, দেখতে পাচ্ছ কি বলছে। এবার এখানেও একটা লাস্ট স্টেপে কি দেখতে পাচ্ছি না, দেখো আমরা যদি লাস্ট স্টেপটা দেখি তাহলে অল্টারনেটলি দেখো নাম্বার এসছে আর অল্টারনেটলি ওয়ার্ডস, মানে এতক্ষণ ধরে আমরা কি করেছিলাম একদিকে নাম্বার একদিকে ওয়ার্ড, আর এক্ষেত্রে দেখো ওয়ার্ড আর নাম্বার কম্বাইন করা আছে, ওয়ার্ডগুলো কি হয়েছে ডিসেন্ডিং, টি ও এন জি এফ ডি সি, দরকার নেই, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, ডিসেন্ডিং। নাম্বারগুলো দেখো অল্টারনেট কি হয়েছে অ্যাসেন্ডিং। তাহলে এক্ষেত্রে এর লজিকটা কি, যে অল্টারনেট, এর লজিকটা হচ্ছে আমি লিখেই দিচ্ছি, অল্টারনেট ওয়ার্ড অ্যান্ড নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এর আমাদের কি বলবো আউটপুটের প্যাটার্ন। তাহলে এই আউটপুটের প্যাটার্নের পর এবার যদি আবার আমরা স্টেপ 1-এ দেখি তাহলে এদিকে 45 আর এদিকে 21, না এরকম ভাবে হয়নি। তাহলে এটা কিভাবে হয়েছে, এটা দেখো দুটো দুটো করে এসেছে, টোটাল 21 অফিস 33, টোটাল 21 অফিস 33 নেটিভ 45, টোটাল 21 অফিস 33 নেটিভ 45 গোল্ড 48, অর্থাৎ বাঁ দিক থেকে গেছে দুটো দুটো করে একসাথে, বাদ বাকি যা ছিল তাই। তাহলে এই প্রশ্নের আউটপুটের জন্য এই প্রশ্নটা তোমাদের দিয়ে রাখলাম, এবার এটার আউটপুট কি হবে আনসার এবং মধ্যিখানে স্টেপসগুলো ক্যালকুলেট করে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। যদি একান্তই না পারো চাপের কোনো ব্যাপার নেই, তেমন হলে এইটার ওপরে আমি আবারও আগামী দিনে একটা ছোট ভিডিও হোক বা একটা শর্টসের মাধ্যমে এইটার আনসার বা এর সলিউশনটা আমি অবশ্যই বলে দেবো। বাট একটা বলবো যে এই ভিডিওটা দেখার পর কমেন্টসে অবশ্যই জানিও, এবং কমেন্টসে তেমন হলে এটার রিলেটেড যে শর্টস বা যদি কোনো ভিডিও থাকে সেটা আমি তেমন হলে আবার লিঙ্কটা কমেন্টসে দিয়ে দেবো, যাতে আগামী তোমরা অ্যাটলিস্ট 7 দিন পর আমি এর উত্তরটা অবশ্যই আপলোড করে দেবো। বা যদি কারোর মনে হয় আবারও বলছি আমাকে টেলিগ্রামে যা পাঠাতে পারো শুভ্র কুন্ডু স্যার পিডব্লিউ দিয়ে, বা যেদিনকে আমরা লাইভ ক্লাস থাকে সোম
বৃহস্পতি, শনি সকাল 11টা থেকে 12টা WBPSC ওয়ালাতে, সেখানেও তোমরা লাইভে এসে তোমাদের কমেন্টস জানাতে পারো বা আমাকে জানিয়ে যেতে পারো যে স্যার ইনপুট আউটপুটের উত্তরগুলো হচ্ছে এইটা। ক্লিয়ার? আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি তোমরা মনে হয় যে স্যার আমার এরকম কিছু প্রশ্ন আছে যেটা আমি পারিনি, তাহলে সেটাও কিন্তু তোমরা আমাকে পাঠাতে পারো আমার টেলিগ্রামে। ক্লিয়ার? তাহলে এই ছিল ওভারঅল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা শেষ অবধি দেখে ভালো লেগেছে এবং একটা ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করলাম। যদি তোমাদের কোনো সাজেশনস থাকে যে স্যার ভিডিওটায় এটা হলে ভালো হতো বা ওটা হলে বা এটা এইভাবে হলে ভালো হতো, অবশ্যই জানিও। কারণ মনে রাখবে যে আমরা একতরফা তোমাদের এতজন এত রকমভাবে এত বিভিন্ন জায়গা থেকে দেখছো, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা বা হয়তো পশ্চিমবঙ্গের বাইরে থেকেও দেখছো, যদিও এটা বাংলা ভাষা, তাই বাইরের থেকে অবশ্যই হয়তো অনেকে যেমন আমাদের ত্রিপুরা থেকে দেখে, উড়িষ্যার অনেকে বাঙালি স্টুডেন্ট আছে সেখান থেকে দেখে। তাই তোমাদের যদি কোনো সাজেশনস থাকে অবশ্যই কমেন্টসে জানিও। তাহলে দেখা হবে পরের ভিডিওয়ে। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সঙ্গে থেকো এবং অবশ্যই পড়াশোনা করো, প্র্যাকটিস করো অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান এবং প্রত্যেকে বেস্ট উইশেস আগামী দিনের পরীক্ষার জন্য। চলো প্রত্যেকে ভালো থেকো, টাটা।